জি24 ঘন্টায় 5 কাহিনী আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে সবথেকে বড় খবর, আর.জি. কর মামলায়, ধর্ষণ খুন মামলায় জামিন পেয়ে গেলেন সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। 90 দিনেও কেন সিবিআই চার্জশিট দিতে পারল না, সেই প্রশ্ন যখন উঠছে তখন ফরাক্কায় 2 মাসের মধ্যে মামলার বিচার প্রক্রিয়া শেষ করে দোষীদের সাজা শোনালো আদালত। একজনের ফাঁসি, একজনের যাবজ্জীবন। তবে এই আলোচনার পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বাংলাদেশ ইস্যু, যে ইস্যুতে এখনো পর্যন্ত কিন্তু চাপানুতোর চলছে এবং সংসদে বিদেশমন্ত্রী তিনি বিবৃতি দিয়েছেন এবং বাংলাদেশ ক্রমশই উদ্বেগের বাংলাদেশ। সংসদে বিবৃতি দিয়েছেন এই নিয়ে বিদেশমন্ত্রী, গোটা বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। জিহাদিস্তান বাংলাদেশ কোন পথে, তাই নিয়ে প্রশ্ন উঠছে। এবং একই সঙ্গে যে বিষয় আমরা আলোচনা করব, আল্লু অর্জুন পুষ্পা, সেই আল্লু অর্জুনকে গ্রেফতার করা হলো আজ। কোন পথে অভিনেতার আইনি ভবিষ্যৎ, এই নিয়ে আজকে আলোচনা করব 5 কাহিনী। আর স্টুডিওতে যারা রয়েছেন আমাদের সঙ্গে একটু আপনার সঙ্গে আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে কংগ্রেসের অশোক সরকার রয়েছেন, আমাদের সঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় রয়েছেন, সৌমিক রাহা বিজেপির আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে পরে আরও 2 জন অতিথি থাকবেন, আমরা আপনার সাথে তখন পরিচয় করিয়ে দেবো। আমি শুরুতেই যে বিষয়টা নিয়ে অবশ্যই আলোচনা করতে চাইবো, কারণ চার্জশিট এখনো পর্যন্ত সিবিআই দিতে পারলো না। আর.জি. কর মামলায় জামিন পেয়ে গেলেন সন্দীপ ঘোষ, যে সন্দীপ ঘোষকে নিয়ে তুমুল হইচই, যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুললেন আন্দোলনকারীরা। টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল, তার বিরুদ্ধে ষড়যন্ত্র, যোগসাজশ, নানান অভিযোগ। দিনের পর দিন আন্দোলন, তারপরে 90 দিনের মধ্যে সিবিআই চার্জশিট কেন দিতে পারলো না, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলছে। আমি সরাসরি একটু সৌমিকের কাছে যাবো। সৌমিক, 90 দিন হয়ে গেল, একটা চার্জশিট দেওয়া গেল না। যদি নাই দেওয়া যায় তাহলে এই মামলায় টালা থানার ওসিকে এতদিন ধরে আটকে রেখে কি লাভ হলো, কি পাওয়া গেল এখনো পর্যন্ত, যদি জামিনই হয়ে যায় তার? আর সন্দীপ ঘোষ, বিস্তর অভিযোগ ছিল তার বিরুদ্ধে, সেও তো এই মামলায়, অবশ্যই দুর্নীতির মামলা, তাকে জেলে থাকতে হবে, কিন্তু এই মামলায় তো জামিন পেলেন তিনি। দেখুন, এটা পরিষ্কারভাবে আমরা প্রত্যেকেই বুঝতে পেরেছি যে এই টোটাল বিষয়টার ওপর কিন্তু শুধুমাত্র কোনো একটা নিচের ব্যাকগ্রাউন্ডে যারা আছে তারাই শুধুমাত্র যুক্ত নয়, টোটালি একটা বড় কোনো মাথার হাত রয়েছে। তো আমি তো তদন্তকারী অফিসার ছিলাম না, কিন্তু তদন্তকারী কোনো অফিসারের সাথে আমার যোগাযোগও নেই, কিন্তু আমার যেটা অনুমান যে এই টোটাল এটা কোনো সাধারণ মানুষ, কোনো পাড়ার রামবাবু শ্যামবাবুর কাজ নয়। এর পেছনে টোটাল সরকারি সুযোগ সুবিধা পাওয়া কিছু ব্যক্তিত্বরা রয়েছে যারা তদন্তকে একটা বিষয় প্রশ্ন তুলবো। ফরাক্কার কথা রয়েছে, ফরাক্কাতে সেখানে এই কদিনের মধ্যে তদন্ত করে বিচার প্রক্রিয়া হলো, সেখানে একজনের যাবজ্জীবন এবং একজনের ফাঁসির সাজা হলো। আর এইখানে আর.জি. কর নিয়ে এতদিন ধরে টানা পড়েন। এখন তো রাজ্য সরকার বলতেই পারে যে আমরা তো বলেছিলাম যে তদন্ত তাড়াতাড়ি শেষ করব এবং আমরাই শাস্তি দেব। তারপরে দাবি উঠলো সিবিআই এর। তারপর সিবিআই কি করছে? একদিকে রাজ্য পুলিশের ভূমিকা, একদিকে সিবিআই ভূমিকা, তুলনা হবে না সৌমিক? না, রাজ্য সরকার এই কথা বলতে পারে না, কারণ এই রাজ্য সরকার সেই সময়টাতে গোটা আর.জি. করের মধ্যে সাধারণ কিছু গুন্ডাকে ঢুকিয়ে যেভাবে তদন্ত লোপাট হয়েছে, তারপরে কোন রাজ্য সরকার এই কথা বলতে পারে? টোটাল বিষয়টাকে কিন্তু আপনারা সবাই জানেন, আর.জি. করে কোনোভাবে সুরক্ষাই দেওয়ারই ব্যবস্থা করেনি। যখন ঘটনা ঘটেছিল টোটাল জায়গাটাকে সিল করে যেভাবে প্রক্রিয়া চালানো উচিত ছিল, পুলিশ তো নিজে তদন্ত লোপাট করে। কাদের বিরুদ্ধে? সিবিআই এর অতি অবশ্যই প্রমাণ করুন। সৌমিক, আপনারা তাহলে প্রমাণ করলেন না কেন? যদি প্রমাণ লোপাটের অভিযোগ থেকে থাকে, যদি টালা থানার ওসি যুক্ত থাকেন, তাহলে কেন জামিন পেলেন তিনি? প্রমাণ নিশ্চয়ই তদন্তকারী অফিসারেরা নিশ্চয়ই সময় নিচ্ছে, তদন্ত তো এখনো চলছে। আমি আসবো অশোকবাবু, কি বলবেন? মানে সাধারণ মানুষের এক্সপেকটেশন নিয়ে তো ছেলে খেলা। আমি আপনার সঙ্গে একমত। এটা রাজনৈতিক কিছু দল যারা চেয়েছিল এটা পশ্চিমবঙ্গকে এক অশান্তি বানাবার। বিজেপি তো সবসময় চায়, ওদের কাজই হলো গিয়ে পশ্চিমবঙ্গটাকে অস্থির তৈরি করা। যে জিনিসটা আসল তৈরি হয়েছে, আপনারাও তো পথে নেমেছিলেন।
পথে তো সব সাধারণ মানুষ, আমি তো আপনারাও তো বলেছিলেন যে পুলিশ তদন্ত দিয়ে হবে না, পুলিশি তদন্তে হবে না, আমিও তো রাত জায়গায় তাহলে জয়নগর তদন্ত শেষ হলো, প্রথমে ফরাক্কা শেষ হলো। আমরা কি নেমে হাইকোর্ট নিজে থেকে বললো সিবিআই, হাইকোর্ট কোনো পক্ষের বক্তব্য না শুনে বললো সিবিআই, তারপর চলে গেল সুপ্রিম কোর্ট। এগুলো কিন্তু পরপর ঘটনা, এই ঘটনাগুলো ভুলে গেলে চলবে না। সাধারণ মানুষ রাস্তায় নেমেছে, পতাকা ছাড়া রাস্তায় নেমেছে, পতাকা নিয়ে রাস্তায় নেমেছে, কিন্তু পলিটিক্স করতে গিয়ে এই জিনিস কেসটাই সর্বনাশ হলো। কিছু রাজনৈতিক দল যারা চেয়েছিল এটা নিয়ে রাজনৈতিক ফয়দা তুলবে, তার ফসল হয়ে গেল এই জিনিসটা। কারণ এখানে কোনোভাবেই আমি মনে করছি না যে ওই চার্জশিট না দিতে পারার মতো কোনো কাজ নেই। চার্জশিট দিতে যদি না পারতো, যদি সরকার, আমি জানি যে সরকারের কাছে আবেদন করেছে, সরকার এখনও পারমিশন দেয়নি, তা সেটাই কোর্টকে বলুক, তার সুপ্রিম কোর্ট সেটাই মাথা গলা অন্তত। আচ্ছা, আমি নির্যাতিতার পরিবারের বক্তব্য শোনাবো, তারপরে আসছি সত্যজিৎবাবু আপনার কাছে। আমরা খুব হতাশার মধ্যে আছি, কোনো বলার মতো কোনো কথা নেই আমাদের কাছে। সিবিআই 90 দিনের মধ্যে চার্জশিট দেয়নি, তাই ওদের জামিন হয়ে গেছে। আর কি বলবো বলুন, আমরা খুব হতাশ। সিবিআই তাদের 90 দিনের মধ্যে তাদের মানে চার্জশিট আনতে পারলো না, তাই সত্যজিৎবাবু, আমরা দুটো ছবি দেখাচ্ছিলাম, ফরাক্কার এবং আরজিকর। জয়নগরের ঘটনায় আমরা দেখেছি, ফরাক্কার ঘটনায় আমরা দেখেছি পুলিশের দ্রুত পদক্ষেপ, বিচার প্রক্রিয়ার একটা শেপ আমরা দেখতে পেয়েছি। আরজিকরে সিবিআইয়ের ওপরে ভরসা করে কি সাধারণ মানুষ তার মানে ভুল করেছিলেন? ভুল না, একটা জিনিস সব্যসাচী মাথায় রাখতে হবে যে সরকারি অফিসারদের এগেনস্টে চার্জশিট দিতে গেলে একটা স্টেট গভর্নমেন্টের স্যাংশন লাগে। এইখানে সন্দীপ ঘোষের এগেনস্টে স্যাংশনটা দেওয়া হয়নি এবং দেবে না। স্যাংশন না দিতে গেলে চার্জশিট গ্র্যান্টেড হবে না, এইটাই হচ্ছে মূল কথা। এই জিনিসটা আলোচনাই হলো না এবং যারা আলোচনা করছেন তাদের এইটা সম্যক জ্ঞানটা নেই এবং যার জন্য এইটা এত আলোচনা হচ্ছে। যদি স্যাংশনটা দিয়ে দিতেন তাহলে কিন্তু সন্দীপ ঘোষের এগেনস্টে চার্জশিট হয়ে যেত। কিন্তু ঘটনা হচ্ছে সরকার, কারণ আপনি বলছেন যেহেতু স্যাংশন হয়নি তাই চার্জশিট সিবিআই টেকনিক্যালি দিতে পারবে না, কারণ চার্জশিট তো গ্র্যান্ট হবে না। এর কোনো দ্বিতীয় পথ নেই। দ্বিতীয় পথ সুপ্রিম কোর্টে যেতে পারে, পরে যেতে পারে যে সুপ্রিম কোর্ট কি বলবে না বলবে, কিন্তু সুপ্রিম কোর্ট তো বলেই দিয়েছে 3 মাসের আগে এর কোনো হিয়ারিং আর নেবেন না উনি। আচ্ছা, তো এই ক্ষেত্রে তার মানে এরপর কি? এরপরে জেনারেল চার্জশিট হবে, যেরকম সাক্ষ্য প্রমাণ হয়ে চার্জশিট হবে। বেল হয়ে গেছে, কেস তো শেষ হয়নি, কেসটা আছে, কেসটা রেজিস্টার আছে, কেসটা ইনভেস্টিগেশন চলছে। আমার নিজস্ব ধারণা যে আরও কিছু লোক যেটা করতে পারতো সিবিআই, যে প্রথম একটা চার্জশিট দিয়ে সাপ্লিমেন্টারি চার্জশিটের মধ্যে যেতে পারতো, কিন্তু সেটা না গিয়ে, সাপ্লিমেন্টারি চার্জশিটের মধ্যে না গিয়ে ওনারা ভাবছেন হয়তো আরও কোনো লোক ইনভলভমেন্ট আছে, সেইগুলোকে ঢোকাতে হবে, সেই সবের জন্য ওরা দেরি করতে পারে। 1 নম্বর, স্যাংশনটা হয়তো ইতিমধ্যে যদি দিয়ে দেয় যদি গভর্নমেন্ট, তাহলেও চার্জশিট দিতে পারবে, কিংবা উপযুক্ত কোর্টে অ্যাপ্লাই করতে পারবে। সেখান থেকে যদি গ্র্যান্ট হয় যে না স্যাংশনটা আমরা স্যাংশনের জন্য বলছি, চাপ সৃষ্টি হয়, তখন অটোমেটিকলি চার্জশিটের মধ্যে যাবে। এটা হচ্ছে 1 নম্বর। আর চার্জশিট দিলেও চার্জশিট দিতে পারছে না একটা কারণ আপনাকে বলে দিয়েছি, স্যাংশন। কিন্তু ইনভেস্টিগেশনটা শেষ হয়নি, কেসও শেষ হয়নি, ইনভেস্টিগেশন জারি আছে। একদমই, আমরা অন্তত সত্যজিৎবাবুর কথা একটা কিছুটা হলো আশার আলো খুঁজে পাচ্ছি যে হয়তো এরকম বিষয় হতে পারে, টেকনিক্যালি যদি স্টেট গভর্নমেন্ট যদি স্যাংশন না করে তাহলে চার্জশিট দিতে যদি নাই পেরে থাকেন, তাহলে সেই বিষয়ে কি হয় অবশ্যই আমাদের নজর থাকবে এই দিকে। যদিও ফরাক্কাতে আমরা জানি এক অভিযুক্তের ফাঁসি, এক অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। জয়নগর এবং ফরাক্কায় উল্লেখযোগ্য আমরা পুলিশের ভূমিকা দেখেছি, সদর্থক ভূমিকা দেখেছি। আরজিকরও সেই সদর্থক ভূমিকা আমরা চাই, যদিও নির্যাতিতার বাবা মা গোটা বিষয়টা যথেষ্ট হতাশ। আমি পরবর্তী ইস্যুর দিকে এগোবো। বাংলাদেশ ইস্যু, বাংলাদেশ নিয়ে কিন্তু উদ্বেগ বাড়ছে এখনো পর্যন্ত, এবং সেই জায়গা দাঁড়িয়ে সীমান্তবর্তী এলাকায় উদ্বেগ রয়েছে, এবং উদ্বেগ রয়েছে সংখ্যালঘুদের। আজকেও ঘটনা ঘটেছে, যে ঘটনা ঘটেছে জামালপুরে একটি মন্দির ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে একটি শ্মশানে কালী মন্দির ভাঙচুর অভিযোগ হয়েছে। এস জয়শঙ্কর তিনি সংসদে বিবৃতি দিয়েছেন এবং সংখ্যালঘু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আমি এই জায়গা থেকে আমি একটু সত্যজিৎবাবুর কাছেই আসবো, তবে তারা আমি একটু শুভজিৎবাবু আছেন আমার সঙ্গে, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। শুভজিৎবাবু, তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে বিদেশমন্ত্রীর বিবৃতি আমরা পেলাম, যেখানে সীমান্তবর্তী এলাকায় একটা উদ্বেগ তো রয়েছে, পাশাপাশি ওখানকার সংখ্যালঘু নিয়ে আজকে স্পষ্টভাবে সংসদে বিবৃতি দিলেন যে গোটা বিষয়টাই কিন্তু যথেষ্ট উদ্বেগজনক। ফিউচার তাহলে কি?
ডিপ্লোম্যাটিক আলোচনায় চাপ এটাই একমাত্র ভবিষ্যৎ, এটার মধ্যে দিয়েই যা সলিউশন আমাদের খুঁজে পেতে হবে। ডিপ্লোম্যাটিক প্রেশার ছাড়া খুব বেশি কিন্তু কিছু করার নেই আমাদের, কারণ আপনি দেখেছেন যে বিদেশ সচিব নিজে গিয়েছেন, এই ধরনের একটা ইন্টারনাল একটা ইকো হচ্ছে। আপনি বলুন, আমরা শুনতে পাচ্ছি স্পষ্ট। আচ্ছা, বেশ। তো আমার যেটা মনে হয় যে যে বিদেশ সচিব যখন গেলেন, এই পুরো ইস্যুটা যখন প্রিভেল করলো, তার পরবর্তীকালে একটা জিনিস আমি দেখলাম যে পুরো ব্যাপারটা নিয়ে কিন্তু গভর্নমেন্ট, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তারা কোনো না কোনোভাবে একটা রিঅ্যাপ্রোচিং এর চেষ্টা করছে। কিন্তু সেই রিঅ্যাপ্রোচিং এর ক্ষেত্রেও ইউনূস সরকার তো সেইভাবে কোনো ইলেক্টেড গভর্নমেন্ট না, কারণ ইলেকশনের দিকেও তারা যাচ্ছে না, এবং ইলেকশনটাকে কোনো না কোনোভাবে এই ধরনের মাইনরিটিদের উপর অত্যাচার করে বা বিভিন্ন ধরনের ইন্টারনাল যে অ্যান্টি মাইনরিটি ভায়োলেন্স করে ইসকনের কেসটাকে তুলে তারা বারবার পিছিয়ে দিতে চাইছে। কারণ আপনার মনে থাকবে ইসকনের ইস্যুটা আসার আগে বা চিন্ময় দাস প্রভুর ইস্যুটা আসার আগে বারবার কিন্তু ইন্টারনালি ইউনূস গভর্নমেন্টের ব্যর্থতা এবং ইন্টারনালি ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে আগামী দিনে কবে নির্বাচন হবে, এই সমস্ত ইস্যু নিয়ে কিন্তু জর্জরিত করে রেখেছিল সেখানকার যে পার্টিগুলো, বিশেষত বিএনপি এবং জামাতে ইসলামীর একটা ব্যাকআপ রয়েছে মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে। কিন্তু আমি বলছি যে ইসকন এবং মাইনরিটির উপর যে ভায়োলেন্স চলছে, এই ভায়োলেন্স কিন্তু খুব একটা নতুন নয়। এই যে সমন্বয়কদের যে সরকার চলছে এবং যে 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 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা জুলাই গণঅভ্যুত্থান করলো শোকট, তাদের মধ্যে কিন্তু একটা জামাত এবং জামাতের ছাত্র সংগঠন শিবিরের সুপ্ত একটা মানে ব্যাকগ্রাউন্ডে দীর্ঘদিন কাজ হয়েছে, যার ফলস্বরূপ হিসাবে কিন্তু 5ই আগস্ট হাসিনাকে তারা দেশ ছাড়তে বাধ্য করে। আমি বলছি যে কিন্তু এই যে ইয়াং ছেলেপুলেগুলো যারা কেন্দ্রীয় সমন্বয়ক হিসাবে এখন ভীষণ পপুলার বাংলাদেশে, তারা কিন্তু ভীষণভাবে যে লিবারাল সেকুলার প্রিন্সিপালের বিরুদ্ধে, এবং তাদের আপনি যদি প্রত্যেকটা স্পিচ দেখেন, যারা 5 জন বা 6 জন ছেলেপুলে আছে, প্রত্যেকটা কথাই কিন্তু একটা রিগ্রেসিভ ইসলামিক মানে এক ধরনের। একদমই আমি এই জায়গা থেকে আমি একটু সত্যিবাবু আসতে চাইবো, যদি এরকম রিগ্রেশন থাকে, এরকম একটা ভারত বিদ্বেষ থাকে এবং খুলেআম জঙ্গিদের মুক্তাঞ্চল হয়ে থাকে, ওইদিকে আমরা কালকে যেটা নিয়ে আলোচনা করছিলাম, মায়ানমারে রাখাইনে উত্তেজনা, আরাকান আর্মির দখল এবং রোহিঙ্গা ইনফ্লাক্স হওয়ার একটা সম্ভাবনা, অরক্ষিত সীমান্ত বেশ কিছু জায়গায়, সেটা ভারতের জন্য, বিশেষ করে বাংলার জন্য তো উদ্বেগ বাড়াচ্ছে। একদম যা কথা বলেছেন সত্যি, সেই কথাটাই উদ্বেগ বাড়াচ্ছে। এখানে কিন্তু এই যে যেই সময়টা আমরা অতিবাহিত করছি পশ্চিমবঙ্গবাসী এবং ভারতবাসী, এখানে কতগুলো ব্যাপার একটু বলা দরকার আছে। দেখুন, ওইবারে যারা এখানে যেই জঙ্গি, যারা জেল থেকে বেরিয়েছে, তারা বিশেষত স্পেশালাইজড জঙ্গি এবং তারা নানা কেসে তারা ইনভলভ ছিল, তারা এই ঢোকার চেষ্টা করছে ভারতবর্ষে নানা প্রান্ত থেকে, এবং মেইনলি পশ্চিমবাংলা, আসাম, ত্রিপুরা, নানাভাবে। এখানে একটা বড় ব্যাপার হচ্ছে যে এখানে রোল অফ বিএসএফ অ্যান্ড রোল অফ পুলিশ এবং রোল অফ দ্য পাবলিক, এই 3টে জিনিস একটু যদি বলে দিই, ছোটো করে বলে দিচ্ছি আমি আর কি। সেটা হচ্ছে যে বিএসএফকে যেরকম বর্ডারটাকে রুখতে হবে, আটকাতে হবে, জঙ্গিকে ঢুকতে দেবো না, লোককে ঢুকতে দেবো না স্যাংশন বাদ দিয়ে, নাম্বার 1। কিন্তু সাথে সাথে রাজ্য পুলিশকে এবং কলকাতা পুলিশকেও দেখতে হবে যে যারা ঢুকেছে তারা যেন এখানে কোনোভাবে এখানে আধার কার্ড কিংবা প্যান কার্ড কিংবা অন্যান্য পাসপোর্ট এগুলো তৈরি করতে না পারে। সাধারণ লোককে এটাকে সচেতন হতে হবে যে যখনই আপনারা দেখবেন যে বাইরের লোক ঢুকছে, তাদেরকে 3 রকম সাহায্য হয়। একটা হচ্ছে সোশ্যাল হেল্প, অর্থাৎ তাদেরকে ধরুন আপনি হঠাৎ মধ্যপ্রদেশে গিয়ে আপনি তো একটা জায়গায় ঘুরে কিছু করতে পারবেন না, ওখানকার লোকজন দরকার, সেই লোকজন এদেরকে ঘোরাবে, এই জায়গাগুলো দেখাবে, কোনটা আকাশবাড়ি, কোনটা নবান্ন, কোনটা
রাইটার্স বিল্ডিং, এই সোশ্যাল হেল্প যেন তারা না পায়, এবং ফিনান্স, অর্থনৈতিক হেল্প, অর্থাৎ এদের খাওয়া দাওয়া এবং থাকার খরচ কোথায় থাকবে, এই হেল্প যেন সাধারণ লোক কিংবা কোনো লোক আমাদের ভারতবর্ষে না করে। আর একটা লাভ, রাজনৈতিক হেল্প যেন না হয়, যদি তাকে ধরা পড়ে তার জন্য যেন কোনো রাজনৈতিক দল গিয়ে পুলিশ স্টেশন কিংবা বিএসএফকে দায়ী না করে যে এদেরকে ছেড়ে দিতে হবে কিংবা জঙ্গি। টেকনিক্যালি তার মানে রাজনৈতিক বিবাদটা ভুলে অশোকবাবু একযোগে কাজ করাটাই বাঞ্ছনীয়, নয়তো বিপদ আমাদেরই। মানে একযোগে কাজ করা বাঞ্ছনীয় তো নিশ্চয়ই, একদম সব উনি যা বলেছেন এক সহমত, কিন্তু উনি যদি সবগুলো ঠিক চলে তবেই না সহমত হওয়া যায়। বিএসএফের ওখান দিয়ে স্মাগলিং হয় বা লোক পারাপার করে, এটা বিএসএফের একদম যিনি সবচেয়ে লোয়ার র্যাঙ্কের কাজ করে তিনি জানেন, যে রান্না টান্না করে আর কি যারা, তারা জানেন, আবার টপ অফিসারও জানেন, এবং দিল্লির নেতারা যে মন্ত্রীও জানেন। আপনি সবচেয়ে যেটা বাংলা করছি, বাংলার চেয়েও খারাপ অবস্থা কিন্তু নর্থ ইস্টে হয়ে যাচ্ছে। নর্থ ইস্টের অনেকগুলো বর্ডার আছে যেগুলো বার্মার সঙ্গে একদম খোলা ওপেন বর্ডার, এবং বাংলাদেশের সঙ্গে ওপেন বর্ডার, যখন তখন আসতে পারে। আমার তো খুব খারাপ লাগছিল সেদিনকে ওই মেয়েটি ঝাঁপ দিয়ে নদী পার হয়ে চলে এসছে, এবং এরকম যদি অত্যাচার করতে থাকে আর ভারতবর্ষের যদি নীতি হয়ে থাকে চুপচাপ সেটাকে একটা পার্লামেন্টের বিবৃতি দিয়ে ছেড়ে দেওয়া, এটা মানা যায় না। আপনি আমাকে যেরকম করবেন আমি সেরকম করতে পারি কি পারি না সেটা ভাববার বিষয়। আমি বলছি না যে এখানকার হিন্দু মুসলমান বা কোনো এদের নয়, কিন্তু বাংলাদেশকে শিক্ষা দেওয়ার জন্য একটা ইন্দিরা গান্ধী দরকার। এর সবচেয়ে বড় কথা, ওরম একজন নেত্রী নরেন্দ্র মোদির দ্বারা হবে না বলছে। নরেন্দ্র মোদী নিজেকে নিয়ে ব্যস্ত, তিনি তার নিজের প্রচারে ব্যস্ত, তিনি না তার ড্রেস ডিজাইনে ব্যস্ত। তিনি প্রচার আছে, টিম আছে, টাকা আছে, আদানি আম্বানি সবাই আছে, ওর কোনো ওইসব নিয়ে চিন্তা নেই। উনি শুধু নির্বাচনে জিতে সরকারটা চান। আচ্ছা, আমি এই উত্তরই নেব সৌমিকের কাছ থেকে। একটা বিরতির সময় হয়ে গিয়েছে, ফিরে আসবো বিরতির পর। সৌমিকের কাছে বিজেপির উত্তর নেব, সঙ্গে থাকুন। আমি সৌমিকের কাছে আসবো। সৌমিক রাহা বিজেপির রয়েছেন আমাদের সঙ্গে। সৌমিক, যেরকম আমি হেডলাইন্সেই বলছিলাম যে দুই বৃদ্ধা তারা বলছেন যে গুলি করে মেরে ফেলো, তবু ওই পার বাংলায় পাঠিও না। আজকে অশোকদা বলছেন যদি ইন্দিরা গান্ধীর মতন কেউ থাকতেন তাহলে এই পরিস্থিতি তৈরি হতো না। ইন্দিরা গান্ধীর যদি এতই ক্ষমতা ছিল, বাংলাদেশ আলাদা রাষ্ট্র হলো কেন? ভারতের একটা অঙ্গরাজ্য হলো না কেন? বঙ্গবন্ধু যখন ভুট্টো সাহেবের কাছে দাঁড়িয়ে, পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে ওখানে বন্দী ছিলেন, তখন তারপরে যাত্রা বিরতি নিতে ভারতবর্ষে আসেন। এডওয়ার্ড হিট ওনাকে বিমানে করে ভারতবর্ষে নিয়ে আসেন 17ই জানুয়ারি, ডেটটা যতদূর আমার মনে আছে। তখন তো ইন্দিরা গান্ধী ওনার পাশে দাঁড়িয়ে জয় বাংলা করা হচ্ছিল। তখন ভারতের অঙ্গরাজ্য বাংলাদেশকে করা হলো না কেন? তো সুতরাং এইসব অবাস্তব কথা নিয়ে আমি চর্চা করতে চাই না। যেটা এখন মূল বক্তব্য, ভাই না জেনে শুনে এরকম কথা বলছো কেন? বাংলাদেশ না জেনে শুনে বলছো কেন? বাস্তব কথা। না বাস্তব কথা কিছু নয়। তখন বাংলাদেশ হয়নি, তখন পাকিস্তান আলাদা রাষ্ট্র। গান্ধী তাহলে আজকে ভারতের অঙ্গরাজ্য হতো বাংলাদেশ, অন্য কিছু হতো না। যেটা মূল বক্তব্য, অশোকদা আমার কথাটা শেষ করে নিন, তারপরে আপনি বলবেন আপনার সময়। যেটা মূল বক্তব্য, গোটা বাংলাদেশ মৌলবাদীদের দিকে আজকে একটা শাসনে চলে গেছে। আজকে শুধুমাত্র এই বৃদ্ধারা নয়, আপনারা ভালো করে দেখলে বিএনপির অন্যতম প্রধান নেত্রী ব্যারিস্টার রুমিন ফারানা, তিনি পরিষ্কার বলছেন এই সরকারকে এখতিয়ার কে দিয়েছে। এই সরকার ইসকনকে নিষিদ্ধ করতে যেমন বলেছেন, আপনাদের তথ্যগত জানিয়ে রাখি, ছাত্রলীগ এবং আওয়ামী লীগকেও নিষিদ্ধ করার সিদ্ধান্ত এই সরকার নিয়েছে। এই সরকারকে এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার দিচ্ছেটা কারা, পেছনে রয়েছেটা কারা, এটা কিন্তু প্রথম প্রশ্ন। মাথায় রাখতে হবে এই সমন্বয়কদের সরকার, প্রধান উপদেষ্টা ইউনূস, এর মূল উদ্দেশ্য কিন্তু একটাই দেওয়া হয়েছিল, বাংলাদেশে সুস্থিরভাবে নির্বাচনটা করা। এবং এদের যে সরকার, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারে প্রত্যেকটি দলের প্রতিনিধিকে নিয়ে সরকার চালানোর কথা ছিল। কিন্তু মোহাম্মদ ইউনূস যেটা করলেন, কয়েকটা ছেলে যারা সমন্বয়ক তাদের
নিয়ে আজকে প্রথম এর ইতিহাসটা শুরু কবে থেকে হয়েছিল? টোটালটাই জাত ভিত্তিক, হিন্দুদের ওপর অত্যাচার। বিএনপির স্লোগান ছিল হরে কৃষ্ণ হরে রাম শেখ মুজিবের বাপের নাম, হরে কৃষ্ণ হরে রাম শেখ হাসিনার বাপের নাম। কি দরকার ছিল তাদের নিজেদের দলের দলীয় কোনো কথা না বলে আমাদের দেব দেবতাদেরকে কাঠগড়ায় দাঁড়িয়ে স্লোগান বানানোর অধিকারই বা বিএনপি কে বা জামাতকে দিয়েছিল টাকারা? কিন্তু তখন আমরা যখন বারবার বলতে চাই তখন এই সব সেকুলার মানসিকতার লোকগুলোই বলে ওঠে যে না, হিন্দুর কোনো ব্যাপার না, সংখ্যালঘু বিষয়টা হিন্দু এবং মুসলমানেরই বিষয় আছে এবং তার জন্যই দেশ ভাগ হয়েছিল। বারবার মাথায় রাখতে হবে। আমার সৌমিক আমাকে ইস্যু থেকে বেরোতে হবে, একটা বিরতির সময় হয়ে গিয়েছে, আমি পরে আবারও আসবো। আমি একটু খুব সংক্ষেপে সত্যজিৎবাবু আপনারা ইনফরমেশন দেওয়াচ্ছেন। ইনফরমেশন অ্যাকচুয়ালি আমাদের যারা রাজ্যবাসী আছেন, কলকাতাবাসী রাজ্যবাসী, তাদের জন্য একটা ছোট্ট আমাদের কাছে আপনাদের প্রার্থনা, একটা নাম্বার দিচ্ছি, যদি আপনারা দেখেন পাড়াতে নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছে আননোন লোক, যারাই পাড়ায় আসেনি তাদেরকে আপনি চেনেন না, 100 নাম্বারটা মাথায় রাখবেন। আপনাদের কোথাও থানায় যেতে হবে না, কোথাও কিছু বলতে হবে না, একটা নাম্বার 100। আরেকটা নাম্বার হচ্ছে 033-22505099। আপনাদের বক্তব্যটা জানাবেন যে অমুক জায়গায় কিছু আননোন লোককে দেখতে পাচ্ছি, তারা এই পাড়াতে ঘুরে বেড়াচ্ছে। তাছাড়াও থানাতেও জানাতে পারেন, বিডিও অফিসেও জানাতে পারেন। 033-22505099। একদমই, বিশেষ করে সীমান্তবর্তী এলাকার মানুষদের কিন্তু সজাগ থাকার সময় এসে জানতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।